আমরা আরো একবার সরাসরি নজর রাখছি এই মুহূর্তে টিভি9 বাংলার মেগা কনক্লেভের দিকে। পালা বদলে রাজ্যে সরকারের 100 দিন, কি পেলাম আমরা? প্রতিশ্রুতি, পরিকল্পনা থেকে কাজ। আগামী দিনে কোন পথে বাংলা, জানাবেন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টিভি9 বাংলার মেগা কনক্লেভ, বাংলার সবচেয়ে বড় ইভেন্টে আজ চাঁদের হাট। মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছবেন। ইতিমধ্যেই তার দপ্তরের, তার ক্যাবিনেটের মন্ত্রীরা ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, বিধায়ক সন্তু পান তাকে দেখতে পাচ্ছি, সঙ্গে টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য রয়েছেন, টিভি9 নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুণ দাস। রাজ বদলের 100 দিন, আজ দিনভর আপনাকে চোখ রাখতেই হবে টিভি9 বাংলা। আমরা আরো একবার চলে যাবো উইন্দ্রিলার সঙ্গে কথা বলতে এই মুহূর্তে সরাসরি। রাজ্যে পালা বদলের 100 দিন, কি পেলাম আমরা? প্রতিশ্রুতি, পরিকল্পনা থেকে কাজ। আগামী দিনে কোন পথে বাংলা? উইন্দ্রিলার সঙ্গে কথা বলবো সরাসরি। উইন্দ্রিলা, আমরা দেখতে পাচ্ছি আরো বিধায়ক, আরো হেভিওয়েট ভিআইপিরা তারা এক এক করে ঢুকতে শুরু করেছেন। টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য, তাকে তো আমরা দেখতেই পাচ্ছি। সঙ্গে রয়েছেন টিভি9 নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুণ দাস। আর কারা কারা এখনো পর্যন্ত পৌঁছলেন ওয়েন্দ্রিলা? দেখো, এক কথায় চাঁদের হাট। আর কিছুক্ষণের অপেক্ষা, শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন এবং এই মুহূর্তে পুলিশও অ্যালার্ট হয়ে গিয়েছেন, কমিশনাররা রয়েছেন। এই মুহূর্তে আমি তোমাকে সার্বিক ছবিটা দেখাচ্ছি। গেটের সামনে আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং আমরা সরাসরি দেখাচ্ছি সেই ছবি। আমরা একটু কথা বলার চেষ্টা অবশ্যই করবো, একটু শারদ মুখোপাধ্যায়ের সঙ্গে একটু কথা বলার আমরা চেষ্টা করি। ডাক্তারবাবু, স্যার, এই যে আজকের ইভেন্ট, টিভি9-এর এত বড় মেগা কনক্লেভ, কি বলবেন, কেমন লাগছে? শুভেন্দু অধিকারী এসে পৌঁছবেন, অনুভূতি অন্যরকম। মুখ্যমন্ত্রী যখনই পৌঁছায় তখনই অনুভূতি অন্যরকম। এই যেমন চলে এসছে এখন, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকছেন একদম। আমরা যেটা বলছি যে রাজবদলের 100 দিন, মানে 100 দিন পেরিয়ে গেছে, ভিশনটা কি হতে চলেছে? কাজ বদল, এটাই হচ্ছে বিষয়। কাজ বদল এতদিন হয়নি, না, কাজ বদল হতে চলেছে। কাজ বদল হতে চলেছে। গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা ফিরহাদ হাকিমকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি প্রবেশ করছেন এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিম জাস্ট ঢুকলেন এই মুহূর্তে, শারদ মুখোপাধ্যায়ের সঙ্গে হাত মেলাচ্ছেন, কথা বলছেন। আরও অনেক মন্ত্রীদের আজকে আসার কথা রয়েছে। বলা ভালো যে ক্যাবিনেটের সমস্ত মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা একে একে এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি বিধায়ক সন্তু পান তিনিও রয়েছেন এই মুহূর্তে, শারদ মুখোপাধ্যায়ের একেবারে পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি আমাদের এমডি সিইও বরুণ দাস, অমৃতাংশু ভট্টাচার্য, তারা প্রত্যেকেই রয়েছেন, বিজনেস হেড রয়েছেন। সব মিলিয়ে আজকে একটা বিগ ইভেন্ট। আমি টানা পালা বদলে রাজ্যে সরকারের 100 দিন, কি পেলাম আমরা? যা প্রতিশ্রুতি, কি পরিকল্পনা, সেই সব কিছু নিয়ে আজ দিনভর এই টিভি9 বাংলার মেগা কনক্লেভে আলোচনা হবে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ছবি, সকলের অপেক্ষা সেই মহেন্দ্রক্ষণের। এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিকিউরিটি এই মুহূর্তে হাই অ্যালার্টে রয়েছে। টিভি9 বাংলার মেগা কনক্লেভে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার সবচেয়ে বড় ইভেন্টে আজ চাঁদের হাট। রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী থেকে বিশিষ্টরা, সমাজের সব স্তরের মানুষ আজ যোগ দেবেন টিভি9 বাংলার এই মেগা ইভেন্টে। টিভি9 নেটওয়ার্কের এমডি সিইও বরুণ দাস সেখানে উপস্থিত রয়েছেন টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। যে ছবি আমাদের সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি, রাজ্যের বিধায়ক, রাজ্যের মন্ত্রীরা, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, তারা প্রত্যেকেই উপস্থিত। সকলেই তাকিয়ে রয়েছেন সেই মহেন্দ্রক্ষণের দিকে। আর যে কোনো মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন টিভি9 বাংলার মেগা কনক্লেভে। রাজ বদলের 100 দিন, আজ দিনভর আপনাকে চোখ রাখতেই হবে টিভি9 বাংলায়। কি পেলাম আমরা? আগামী দিনে কোন পথে বাংলা? দেখুন, আমরা আপনাদের বিভিন্ন ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। টিভি9 বাংলার মেগা কনক্লেভ ইতিমধ্যেই জমজমাট। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, সমাজের সর্বস্তরের মানুষ, বিশিষ্টরা, মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন মন্ত্রীরা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা, তারা প্রত্যেকে উপস্থিত। পালা বদলে রাজ্যে সরকারের 100 দিনে কি পেলাম আমরা? প্রতিশ্রুতি, পরিকল্পনা থেকে কাজ। আগামী দিনে কোন পথে বাংলা?
জানাবেন সরকারের মুখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি যে কোনো মুহূর্তে এসে পৌঁছবেন TV9 বাংলার এই মেগা কনক্লেভে। TV9 বাংলার মেগা কনক্লেভ, বাংলার সবচেয়ে বড় ইভেন্টে আজ চাঁদের হাট। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমাজের সর্বস্তরের বিশিষ্টরা ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন TV9 বাংলার মেগা কনক্লেভে। মঞ্চে হেভিওয়েট মন্ত্রী থেকে বিশিষ্টরা আজ বক্তব্য পেশ করবেন। সঙ্গে TV9 নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুণ দাস তিনি উপস্থিত TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমিতাংশু ভট্টাচার্য। রাজ বদলের 100 দিন, আজ দিনভর আপনাকে চোখ রাখতেই হবে TV9 বাংলায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইতিমধ্যেই রাজ্যের গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মিনিস্টাররা তারা ইতিমধ্যেই পৌঁছে গেছেন। দেখতে পাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন। আপনাদের যে ছবি দেখাচ্ছি, পালা বদলের রাজ্যে সরকারের 100 দিনে কি পেলাম আমরা, প্রতিশ্রুতি কি ছিল আর কি পেলাম, পরিকল্পনা কি রয়েছে ভিশন, আগামী দিনে কোন পথে বাংলা, এই কথা আজ নিজের মুখে জানাবেন সরকারের মুখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন অপেক্ষা মাত্র কয়েক মিনিটের, যে কোনো মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছবেন TV9 বাংলার এই মেগা কনক্লেভে। আর এই মুহূর্তে যে মহেন্দ্রক্ষণের অপেক্ষা করছিলাম আমরা, TV9 বাংলার মেগা কনক্লেভে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। TV9 বাংলার মেগা কনক্লেভ, রাজ বদলের 100 দিন, পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে সরাসরি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে স্বাগত জানাচ্ছেন TV9 নেটওয়ার্কের এমডি সিইও বরুণ দাস, সঙ্গে TV9 বাংলার ম্যানেজিং এডিটর বিজনেস হেড অমিতাংশু ভট্টাচার্য। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেছেন TV9 বাংলার মেগা কনক্লেভে, বাংলার সব থেকে বড় কনক্লেভ। আজ চাঁদের হাট TV9 বাংলার সব থেকে বড় কনক্লেভে। যে মুহূর্তের আমরা অপেক্ষা করছিলাম, প্রত্যেকে তাকিয়েছিলাম কখন শুভেন্দু অধিকারী এসে পৌঁছবেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেছেন TV9 বাংলার মেগা কনক্লেভে। তাকে স্বাগত জানালেন TV9 নেটওয়ার্কের এমডি সিইও বরুণ দাস, সঙ্গে TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমিতাংশু ভট্টাচার্য। উপস্থিত রয়েছেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীরাও। স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় তাকে দেখতে পাওয়া যাচ্ছে, সঙ্গে রয়েছেন বিধায়করাও, আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন। TV9 বাংলার মেগা কনক্লেভে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেগা কনক্লেভে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। TV9 নেটওয়ার্কের এমডি সিইও বরুণ দাস তাকে স্বাগত জানাচ্ছেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজের বিশিষ্টদের সঙ্গে আলাপচারিতায়, আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি।
এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সরাসরি ছবি দেখাচ্ছি পালা বদলে রাজ্য সরকারের 100 দিন। এই মুহূর্তে সরাসরি আপনাদের ছবিটা দেখাচ্ছি। TV9 বাংলার বিশেষ অনুষ্ঠান রাজবদলের 100 দিন, উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পালা বদলের রাজ্য সরকারের 100 দিন, কি পেলাম আমরা? প্রতিশ্রুতি, পরিকল্পনা থেকে কাজ, আগামী দিনে কোন পথে আমরা? যারা সম্মানীয় অতিথি রয়েছেন তাদের প্রত্যেককে স্বাগত, আন্তরিক ভালোবাসা। এতক্ষণ ধরে আমরা যেটা শুনলাম সেটা নাদ ব্রহ্ম। আমরা জানি যে কোনো উদযাপনের একটা সঙ্গীত থাকে, একটা আবহ থাকে, এবং সেই সঙ্গীত যখন মাতৃবন্দনা হয়, সেই সঙ্গীত যখন মাকে বন্দনা হয়, আমরা যখন সবাই মিলে বলে উঠি বন্দে মাতরম, সেই মাতৃকা শক্তির আরাধনা, সেই মাতৃকা বন্দনা বোধহয় আমাদের প্রত্যেকের মধ্যে নাদ ব্রহ্ম হয়ে কাজ করে। পণ্ডিত তন্ময় বোস এবং সহশিল্পীরা যারা ছিলেন, তাদের এই অনসম্বল, তাদের এই মিউজিক্যাল অনসম্বল, আজকে আমরা যেই উদযাপনের নিমিত্ত এখানে সবাই একত্রিত হয়েছি, সেই উদযাপনকে একটা অন্যরকম আবহ দিল। আমরা বোধহয় প্রত্যেকে মাতৃকা বন্দনা করলাম, চোখ বুঝে বোধহয় আমাদের ভেতরে সেই আওয়াজ জেগে উঠল বন্দে মাতরম। আজ আমরা এখানে সবাই উদযাপন করতে এসেছি সরকারের 100 দিন। আমাদের মধ্যে এই 100 শব্দটা আসলে সবসময় মনে হয় একটা সেঞ্চুরি সেন্টিমেন্ট। আমরা জানি 100 মানে 100 রান, 100 রান মানে ব্যাটসম্যান, তিনি ব্যাটার, তিনি ব্যাট তুললেন। কিন্তু আমরা জানি নতুন সরকার ক্ষমতায় আসার 100 দিনের এই যে জার্নি, তারা ব্যাটন তুলে নিয়েছেন হাতে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি যেই অঙ্গীকারবদ্ধ, সেই অঙ্গীকারের উদযাপন আমরা আজকে করব। আসলে একটা দিন একটা শুরু। সরকারের 100 দিন মানে অনেক প্রতিশ্রুতি, অনেক কাজ এবং অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনা আগামী দিনে বাংলাকে কোন পথে নিয়ে যাবে, আমরা সেই দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছি। আমরা সেই ভালোবাসার দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছি। তার কারণ এই 100 দিনে আমরা দেখেছি যে প্রত্যেকটা পদক্ষেপ, আমরা জানি, আমরা একটা ব্যতিক্রমী বিষয় দেখেছি এই নতুন সরকারের কাছ থেকে এই 100 দিনে, সেটা হলো আত্মসমালোচনা। তার কারণ আমরা জানি আত্মনির্ভর বাংলা আত্মনির্ভর ভারতের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আজ এই 100 দিনের পথ চলা, এই 100 দিনের কাজ, প্রতিশ্রুতি এবং পরিকল্পনা, এবং এই 100 দিনের পর আগামী দিনে বাংলা কোন পথে চলেছে, কাজ, প্রতিশ্রুতি, পরিকল্পনা, এই সব কিছুর আমরা আজকে উদযাপন করতে এখানে এসেছি। TV9 বাংলা মেগা কনক্লেভ রাজবদলের 100 দিন। একটা বিষয় বলতেই হবে, সেটা হচ্ছে আমরা অনেক রকম যাত্রা দেখি, আমরা অনেক রকম জার্নি দেখি। এ তো জীবনযাত্রা, শিকড় থেকে শীর্ষে। আমি একটু অন্যরকম করে বলবো, আমি বলবো আমার উপলব্ধি, আমাদের উপলব্ধি, এটা শিকড় থেকে শিখরে। আপনারা বলবেন শিখর মানে তো পাহাড়। সবসময় যে পাহাড় ভার্টিক্যাল হবে এমন নয়, পাহাড় হরাইজন্টালও হয়। সেই পাহাড়, সেই গন্তব্য যিনি ফিক্স করেছিলেন, সেই গন্তব্যে পৌঁছানো খুব সহজ নয়, খুব সহজ ছিল না সেই পথ। সেই পথে নানা চড়াই উতরাই ছিল, নানা বিরোধিতা এসেছে, কিন্তু যে মানুষটার কথা বলছি, তিনি প্রত্যেকটা মুহূর্তে লড়াইকে তার হাতিয়ার বানিয়েছেন এবং সঙ্গী করেছেন সবসময় মানবিকতা। তার কারণ তিনি অঙ্গীকারবদ্ধ ছিলেন নিজের কাছে, নিজ মাতৃকার কাছে, দেশমাতৃকার কাছে, যে মানুষের জন্য কিছু করতে হবে। তাই তিনি চ্যালেঞ্জ নিয়েছিলেন অন্যরকম, যা ব্যতিক্রমী। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তার নিজের কেন্দ্রে শুধু হারাননি, তিনি চ্যালেঞ্জ জানিয়ে হারিয়ে এ বাংলার মসনদে বসেছেন।
এ বাংলার প্রশাসক হয়েছেন, ফলে তার কাছে আমাদের অনেক ভালোবাসা, অনেক প্রাপ্তির অপেক্ষা। তিনি আর কেউ নন, এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সম্মাননীয় শুভেন্দু অধিকারী। আমরা তার একটা অডিও ভিজুয়াল দেখব। নেতৃত্বের গল্প শুরু হয় মসনদ থেকে নয়, শিকড় থেকে। পূর্ব মেদিনীপুরের মাটিতে বেড়ে ওঠা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যাত্রার শুরু মানুষের খুব কাছ থেকে। সেই মাটি, সেই মানুষ আর তাদের সঙ্গে প্রতিদিনের যোগাযোগই তৈরি করেছিল তার নেতৃত্বের ভিত। আন্দোলনের উত্তাপ পেরিয়ে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন জননেতা। নন্দীগ্রাম থেকে বৃহত্তর বাংলার রাজনীতি, মানুষের দাবি, মানুষের অধিকার আর মাটির সঙ্গে সম্পর্কই হয়ে ওঠে তার রাজনীতির পরিচয়। জননেতার পর প্রশাসক, সাংসদ থেকে মন্ত্রী, সিদ্ধান্ত নেওয়া, সংগঠন পরিচালনা এবং মানুষের প্রত্যাশার জবাব দেওয়া, প্রতিটি পর্যায়ে তৈরি হয়েছে নেতৃত্বের আরও একটি অধ্যায়। বিরোধী দলনেতা, বিধানসভা থেকে রাজপথ, বিরোধিতাকে করেছেন তার রাজনৈতিক সংগ্রামের অন্যতম হাতিয়ার। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে শিকড় থেকে সংগ্রাম, সংগ্রাম থেকে নেতৃত্ব, নেতৃত্ব থেকে প্রশাসন, আর বিরোধিতার পথ পেরিয়ে আজ বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টিভি9 বাংলা আয়োজিত রাজবদলের 100 দিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মঞ্চে আসতে অনুরোধ করব বাংলার মুখ্যমন্ত্রী সম্মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। আমি মঞ্চে আসতে অনুরোধ জানাবো টিভি9 বাংলা নেটওয়ার্কের এমডি সিইও শ্রী বরুণ দাসকে। আমি মঞ্চে আসতে অনুরোধ করব টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর বিজনেস হেড শ্রী অমৃতাংশু ভট্টাচার্যকে। আমি মঞ্চে আসতে অনুরোধ করব টিভি9 নেটওয়ার্কের সিইও ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিস্টার কে বিক্রমকে। আমি মঞ্চে আসতে অনুরোধ করব টিভি9 নেটওয়ার্কের সিএইচআরও দেবলীনা সান্যাল মজুমদারকে। আমি মঞ্চে আসতে অনুরোধ করব টিভি9 বাংলা টিভি9 নেটওয়ার্কের সিএফও শিবানন্দা লিঙ্গমাল্লুকে মঞ্চে আসতে। আমি অনুরোধ করব একটু সবাই যদি বসেন, যারা দর্শক আসনে আছি। বিশেষ মুহূর্ত, সেই উদযাপন এবং সেই অঙ্গীকার, সেই প্রতিশ্রুতি, সেই ভালোবাসা, সেই উদযাপন, রাজবদলের 100 দিনের বিশেষ মুহূর্ত। টিভি9 নেটওয়ার্কের এমডি সিইও শ্রী বরুণ দাস, তিনি সম্মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বরণ করে নিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং বরুণ দাসকে আসন গ্রহণ করতে অনুরোধ জানাবো এবং আমরা প্রদীপ প্রজ্বলন, আলোয় আলোকময় হয়ে উঠবে প্রদীপ প্রজ্বলন, প্রদীপ প্রজ্বলন করে এই বিশেষ মুহূর্তকে আরো একবার আলোকিত করে তোলা। আপনারা হাততালি দিয়ে এই মুহূর্তের উদযাপন করুন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মুহূর্তে রাজবদলের 100 দিনের অঙ্গীকার আলোয় আলোকময় হয়ে উঠুক এ বাংলা। রাজবদলের 100 দিনের অঙ্গীকার প্রদীপ প্রজ্বলন করছেন এই মুহূর্তে টিভি9 নেটওয়ার্কের এমডি সিইও শ্রী বরুণ দাস। রাজ্যের সম্মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমরা এই মুহূর্তে পালন করছি রাজবদলের 100 দিন। রাজবদলের 100 দিন উদযাপন এই মুহূর্তে মঞ্চে রয়েছেন রাজ্যের সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। প্রদীপ মহারাজকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো, দিলীপ মহারাজকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
মঞ্চে এই মুহূর্তে অন্যরকম একটা মুহূর্ত, দিলীপ মহারাজ তিনি প্রদীপ প্রজ্বলন করছেন। সম্মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিতিতে এই মুহূর্তে আলোয় আলোকময় হয়ে উঠেছে আমাদের এই মঞ্চ। আমরা উদযাপন করছি রাজবদলের 100 দিন। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা যদি দর্শক আসনে যারা আছেন একটু বসেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। মঞ্চে আমি আসন গ্রহণ করতে বলছি সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে এবং এমডি স্যার, এমডিসিও স্যার বরুণ দাসকে। এই 100 দিনের পথ চলা, 100 দিনের অনুপ্রেরণা, অঙ্গীকার, ভালোবাসা এবং আগামী দিনের পাথেয় আমি TV9 নেটওয়ার্কের এমডি সিইও শ্রী বরুণ দাসকে অনুরোধ করব মঞ্চে এসে এই মুহূর্তে কিছু বলার জন্য, যা আমাদের আগামী দিনের পাথেয় হবে, অনুপ্রেরণা হবে। স্যার প্লিজ। শুভজিৎ, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, এখানে উপস্থিত সমস্ত বিশিষ্ট অতিথিরা, আপনাদের সবাইকে TV9 বাংলার পক্ষ থেকে স্বাগত জানাই। শুভেন্দুবাবু, আপনি আপনার বিজি শিডিউলের মধ্যে থেকে সময় বার করে আমাদের সাথে আজ TV9 বাংলার রাজবদলের 100 দিনে এসেছেন, এজন্য আমরা অত্যন্ত বাধিত। আমরা কিন্তু, আমার পার্সোনাল ওপিনিয়ন হলো, কোনো সরকারের 100 দিনের রিপোর্ট কার্ড নিয়ে আলোচনা করতে আসেনি। যদিও শুভজিৎ বলল 100 দিনটা একটা ওয়ান অফ দ্য মাইলস্টোনস, কিন্তু সরকারের ক্ষেত্রে এটা অতটা কিন্তু সিগনিফিক্যান্ট মাইলস্টোন নয়। তবে এটার একটা রেলিভেন্স আছে, আই উইল কাম টু দ্যাট। কিন্তু সর্বোপরি আমার মনে হয় আমরা যেই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট। পশ্চিম বাংলার নতুন ইতিহাসের একটা অধ্যায় শুরু হয়েছে। ইতিহাস লেখা হয়নি, কিন্তু কলম কাগজ ছুঁয়েছে। এর আগেও বাংলা এরকম একটা সংকটময় মুহূর্তের মধ্যে দিয়ে গিয়েছিল। সেটা অবশ্য ছিল অবিভক্ত বাংলা, 19 শতক, দেশ পরাধীন, সমাজে বাল্যবিবাহ, সতীদাহ, একদিকে কুসংস্কার, অন্যদিকে নিউ এডুকেশন, মডার্ন এডুকেশন অ্যান্ড সায়েন্স নতুন জানলা খুলে দিচ্ছে। এরকমই একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল বাংলার নবজাগরণ। রামমোহন আমাদেরকে কুসংস্কারকে প্রশ্ন এবং প্রত্যাখ্যান করতে শেখালেন, সতীদাহের বিরুদ্ধে লড়লেন। বিদ্যাসাগর শেখালেন সবচেয়ে বড় শিক্ষা, যে সমাজের নিয়মের আগে কিন্তু মানুষ। নারী শিক্ষা আর বিধবা বিবাহের জন্য সমাজের জন্য লড়লেন, সমাজের সঙ্গে লড়লেন। এরপর বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সাহিত্য থেকে বিজ্ঞান, থট লিডারশিপ থেকে এন্টারপ্রেনার, সমস্ত দিকে বাংলা শুধু নিজে বদলায়নি, গোটা ভারতকে পথ দেখিয়েছিল। কিন্তু আজকে পশ্চিমবাংলার চ্যালেঞ্জটা পসিবলি আরও বড়, কারণ পৃথিবীটা অনেকটা এগিয়ে গেছে আর বাংলা বোধহয় দিনের পর দিন পিছিয়ে পড়েছে। যেমন ধরুন 1960-61-এ contribution to Indian GDP from Bengal used to be 10.5%. 2023-24-এ সেটা নেমে এসে দাঁড়িয়েছে 5.5%-এর মতো। যদি পার ক্যাপিটা ইনকামও ধরেন, ন্যাশনাল অ্যাভারেজের থেকে বেঙ্গলের অ্যাভারেজ প্রায় 30% বেশি ছিল 1960-61-এ। 23-24-এ সেটা এসে ন্যাশনাল অ্যাভারেজের থেকে 15% নিচে এসে গেছে। আমাদের প্রায় 7% পপুলেশন, কিন্তু 23-24-এ FDI contribution to Bengal was only 0.4%. আর হায়ার এডুকেশনে এনরোলমেন্টের কথা যদি ধরি, ন্যাশনাল অ্যাভারেজ অ্যাবাউট 27%, আর বেঙ্গলের অ্যাভারেজ 21%। এরকম অসংখ্য স্ট্যাটিস্টিক্স আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, গত 1.5 দশকে বোধহয় পশ্চিমবাংলা তার সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। ইনভেস্টমেন্ট ইন ইন্ডাস্ট্রি, হেলথ সেক্টর, এডুকেশন, অ্যাডমিনিস্ট্রেশন এবং সর্বোপরি
প্রশাসনের উপর মানুষের ভরসা, প্রতিটি জায়গায় সমস্যা জমতে জমতে পাহাড় প্রমাণ হয়েছে। অথচ পশ্চিমবাংলায় ট্যালেন্টের অভাব ছিল না, কালচারের অভাব ছিল না, আমাদের জিওগ্রাফিক অ্যাডভান্টেজ কিন্তু বদলায়নি, কিন্তু বদলেছিল গভর্নেন্স। দুর্নীতি আর অরাজকতা বোধহয় পশ্চিমবাংলাকে অধঃপতনে শেষ ধাপে নিয়ে গেছে। আর আমার মনে হয় এটা কোনো ব্যক্তি বিশেষের মতামত নয়। 2026-এর জনাদেশ 288টি সিটের জয় বোধহয় এই জনাদেশকেই পরিষ্কার করে দেখায়। ইন আ কর্পোরেট ওয়ার্ল্ড এই ধরনের সিচুয়েশনটাকে বলা হয় টার্ন অ্যারাউন্ড সিচুয়েশন। মানে একটা কোম্পানি ধরুন বছরের পর বছর লস করছে, প্রফিটেবিলিটি কোনো সম্ভাবনা নেই, রেভিনিউ নেমে যাচ্ছে, ভালো লোকেরা ছেড়ে চলে যাচ্ছে, ফাইন্যান্সেস আর ইন আ মেস। কোম্পানি হয় টার্ন অ্যারাউন্ড করতে হবে অথবা বন্ধ হয়ে যাবে। এইরকম সময় কোম্পানি একজন টার্ন অ্যারাউন্ড সিইওকে খোঁজে, সে প্রসেস সিস্টেম সমস্ত বদলায়, সমস্ত নিম্নমুখী গ্রাফগুলোকে ঊর্ধ্বমুখী করার চেষ্টা করে, কোম্পানি টার্ন অ্যারাউন্ড করে। পশ্চিমবাংলার অবস্থাটা অনেকটা সেরকম। তবে একটা কর্পোরেট ওয়ার্ল্ড বন্ধ হলে, শাটডাউন হলে কোম্পানিটা বন্ধ হয়ে যায়, হ্যাঁ কিছু লোক তার চাকরি হারায়, কিন্তু দেশকে তো বন্ধ করা যায় না। দেশ যদি টার্ন অ্যারাউন্ড না করে তাহলে অর্থনীতি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে মানুষের দুর্ভোগ এবং হতাশা, অনিশ্চয়তা বাড়তে থাকে। আর আমার মনে হয় আজকে পশ্চিমবাংলা শুধু অর্থনীতি নয়, পশ্চিমবাংলার বাঙালির বাঙালিয়ানাই এক অস্তিত্বের সংকটের মুখে। আমাদের কাছে এটা একটা পয়েন্ট অফ নো রিটার্ন। তাই শুভেন্দুবাবু, আপনি আজ পশ্চিমবাংলার শেষ আশা, শেষ ভরসা। আজ পশ্চিমবাংলা আপনার দিকে তাকিয়ে আছে এক নবজাগরণের নূতন অধ্যায় লেখার জন্য। হ্যাঁ আমি জানি আপনি আমি কথাটা পছন্দ করেন না, আপনি টিম ওয়ার্কে বিশ্বাস করেন, এটা আপনার বড় মনের পরিচয়। কিন্তু আমরা এটাও জানি the team is only as good as the leader. The leader leads and then the team can only build. শুভেন্দুবাবু, আমরা সবাই জানি ইতিহাস আপনি লিখবেনই। ইতিহাসের প্রথম অধ্যায়ে যে স্পিড, ডেডিকেশন, এফিসিয়েন্সি আর রেজাল্টস আপনি দেখিয়েছেন, তাতে বাঙালির আশা আরও বাড়িয়ে দিয়েছে। ফিরে আসি 100 দিনের প্রসঙ্গে, এটা একটা রেলিভেন্স আছে। আমার মনে হয় 100 দিনের রেলিভেন্সটা শুরু হয়েছিল 1933-তে, যখন আমেরিকান প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ক্ষমতায় আসেন। একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে আমেরিকা যাচ্ছিল, আনএমপ্লয়মেন্ট প্রায় 25%, ব্যাংকিং সিস্টেম ভেঙে পড়ছে। সেই সময় তিনি ক্ষমতায় এসে একটা কংগ্রেসের অধিবেশন ডাকেন। সেই অধিবেশনটা 100 দিন চলেছিল, 9 মার্চ থেকে 16 জুন অবধি। ওই সময় 15টি ল্যান্ডমার্ক ল উনি এফেক্ট করেছিলেন এবং একটা ডিসাইসিভ এক্সিকিউটিভ ডিসিশন নিয়েছিলেন। 16টা বড় কাজ হয়েছিল। 100 দিনে কিন্তু ডিপ্রেশন শেষ হয়নি, কিন্তু কনফিডেন্স ফিরে আসে, টার্ন অ্যারাউন্ডের মেশিনারি কাজ করতে শুরু করে, দেশ আবার চলতে শুরু করে। 100 দিনের তাৎপর্য বোধহয় সেখানেই। কিন্তু সেদিন আমেরিকার সামনে ছিল ইকোনমিক কোলাপস, আর পশ্চিমবাংলার সামনে আজকে একটা অ্যাকিউমুলেটেড স্ট্রাকচারাল ডিক্লাইন। ক্রাইসিসের ধরনটা আলাদা, কিন্তু টার্ন অ্যারাউন্ডের আর্জেন্সি বোধহয় সবচেয়ে বেশি। আপনি প্রথম 100 দিনে যে লাইটনিং স্পিডে কাজ করেছেন শুভেন্দুবাবু, তাতে আমার মনে হয় এফডিআরের প্রেসিডেন্টকেও পিছনে ফেলেছেন। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় কথা হলো, আপনি মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবকটি রাখবার জন্যই বদ্ধপরিকর। তার ক্লিয়ার ইন্ডিকেশন আপনি 100 দিনে দিয়েছেন। আপনার সরকারের প্রতিশ্রুতি ছিল 6 পিলার্স অফ গভর্নেন্স: সুরক্ষা, সেবা, স্বাস্থ্য, শিল্প, সীমান্ত, সুশাসন। প্রথম 100 দিনে কিন্তু সমস্ত ক্ষেত্রে আইন শৃঙ্খলা, নারী সুরক্ষা, ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট, রিভাইভাল, ফেন্সিং অ্যান্ড সীমান্তে ফেন্সিং, ন্যাশনাল সিকিউরিটি, বিএসএফকে জমি দেওয়া, কিংবা নতুন ক্রিমিনাল ল ইমপ্লিমেন্টেশন, প্রত্যেক কটা ক্ষেত্রেই প্রোগ্রেসের যে গতি আমরা দেখেছি তা সত্যি আনপ্রেসিডেন্টেড। সর্বোপরি টুডে শুভেন্দু অধিকারী
is the biggest crusader against corruption. মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই কোনো চিফ মিনিস্টার এইরকম ভেঞ্জেন্সের সাথে করাপশনের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করেছেন বলে আমার তো মনে পড়ছে না। পশ্চিমবাংলা তাই নবজাগরণের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আশা প্রকাশ করছে, আশা দেখতে পাচ্ছি। তবে আমি মনে করি শুধু স্বপ্ন দেখলেই শিখরে পৌঁছানো যায় না। এই রিবিল্ডিং বাংলার কাজটা শুধু মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকারের নয়, প্রত্যেকটি মানুষকে পশ্চিমবাংলার কাঁধে কাঁধ লাগিয়ে এই জার্নিটায় অংশগ্রহণ করতে হবে। আর আমার মনে হয় একটা মাইন্ডসেট চেঞ্জের প্রয়োজন আছে। মাইন্ডসেট চেঞ্জটা হবে উই কান্ট থেকে ক্যান উই থেকে উই ক্যান, অ্যান্ড ফ্রম উই ক্যান উই উইল। অর্থাৎ এখনকার যে হতাশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখান থেকে সম্ভাবনা থেকে প্রত্যয় বা কনভিকশন, এবং সেই কনভিকশনকে কার্যে পরিণত করার দায়িত্ব প্রত্যেকটা বাঙালির। আমি আগেও বলেছি আমার মনে হয় আমরা বাঙালিরা একটা সময় অ্যাসপিরেশন আর গ্রিড এটার মধ্যে গুলিয়ে ফেলেছিলাম। আমরা অ্যাসপিরেশনকে গ্রিড ভেবে উচ্চাশা করতে ভুলে গিয়েছিলাম। কিন্তু গ্রিড ইজ ব্যাড, বাট অ্যাসপিরেশন ইজ হোয়াট ড্রাইভস পিপল, যেটা স্বপ্ন দেখতে সাহায্য করে। আর দুটো পার্থক্যটা আমার মতে হলো, যখন অ্যাসপিরেশনটা ইজ নট ব্যাকড বাই হার্ড ওয়ার্ক অ্যান্ড কম্পিটেন্স, মানে উচ্চাশা যদি যোগ্যতা আর কঠোর পরিশ্রম দিয়ে ব্যাক না হয় ওটাকে লোভ বলে। আজকে বাঙালিদের উচ্চাশাটা জাগাতে হবে। শিক্ষা শুধু ডিগ্রি হলে হবে না, এমপ্লয়েবিলিটিতে কনভার্ট হতে হবে। আর ওয়াই অনলি জব সিকার? ওয়াই কান বেঙ্গলি স্টার্ট বিকামিং জব প্রোভাইডার্স? সংস্কৃতি শুধু সেলিব্রেশন থাকলে হবে না, ক্রিয়েটিভ ইকোনমি এবং সফট পাওয়ারে কনভার্ট করতে হবে। এক কথায় বলতে গেলে বাঙালির গর্ব সমৃদ্ধিতে কনভার্ট হতে হবে। 100 দিনে ইতিহাস লেখা যায় না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আপনার হাতের লেখাটা কিন্তু আমরা সবাই পরিষ্কার পড়তে পাচ্ছি। আসুন এবার মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুনে নিই ইতিহাস রচনার এই যাত্রায় আগামী পথটা উনি কেমনভাবে দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে আরও একবার স্বাগত। জয় হিন্দ, বন্দে মাতরম। भारत माता की, भारत माता की, वंदे वंदे। প্রথমেই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র নেপালে যে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, তাতে ইতিমধ্যে নেপাল সরকার শতাধিক মানুষের মৃত্যুর কথা তারা ঘোষণা করেছে। এবং আমরা যে সোশ্যাল মিডিয়া, মেনস্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট যে ছবি আমরা বা ভিডিও দেখতে পাচ্ছি, এটা মুভিতে, সিনেমাতে আমরা সাধারণত দেখে থাকি। নেপালের প্রতি আমাদের আলাদা বন্ধুত্ব, ভালোবাসা রয়েছে এবং আমরা নেপালে যাওয়ার জন্য আমাদের আলাদা অন্য রাষ্ট্রের মতো আমাদের পাসপোর্ট লাগে না, শুধু এন্ট্রি লাগে। 800 জন মিসিংয়ের কথা বলা হয়েছে, যার মধ্যে 135 জন ভারতীয় আছেন। আরও উদ্বেগের বিষয়, আমাদের পশ্চিমবঙ্গের 32 জন মিসিং আছেন। কাল সন্ধ্যায় যখন প্রথম কলকাতা পুলিশের নগরপাল আমাকে জানান একটি ট্যুরিজম অর্গানাইজেশন এদের নিয়ে গেছিল এবং দে রিপোর্টেড যে তাদের ওই শেল্টারটা বা রেস্ট প্লেসটা ওয়াশ আউট হয়ে গেছে। আমরা খুব ওরিড। আমরা সেক্রেটারিয়েট থেকে এবং পুলিশের হেডকোয়ার্টার থেকে কন্ট্রোল রুম চালাচ্ছি। কলকাতার চন্দননগরের বাসিন্দা,
আমি ঈশ্বরে বিশ্বাস করি, ভগবানের কাছে প্রার্থনা তারা সুস্থ অবস্থায় ফিরে আসবেন। তাই আজকের এই প্ল্যাটফর্ম থেকে সরকারের গতকাল সারা রাত্রির অ্যাক্টিভিটিজ এবং বন্ধু রাষ্ট্র নেপালে ঘটনা নিয়ে একদম পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার চিন্তা, উদ্বিগ্নতা, সমব্যথিতা, পাশে থাকার অঙ্গীকার জ্ঞাপন করি। TV9-এর সর্বোচ্চ কর্তা এখানে আছেন মিস্টার বরুণ দাস। উনি একজন বাঙালি, আমার সঙ্গে কয়েকদিন আগে সচিবালয়ে পরিচয় হয়েছে। শুধু উনি নন, উনার পুরো টিম এসেছেন, ডাইরেক্টর বোর্ডের মেম্বাররা এসেছেন, হায়দ্রাবাদ থেকেও এসেছেন, এবং আমাদের অমৃতেন্দু দাস সহ এখানকার টিম আছেন, যাদের সঙ্গে আমরা আনন্দ করি, ঝগড়া করি, যারা আমাদের নিন্দা করে, সমালোচনা করে, প্রশংসা করে। ভোট গণনার দিন কখনো বলে এগিয়ে আছে, কখনো বলে পিছিয়ে আছে, ফাইনালি বলে জিতে গেছে। সবাইকে ধন্যবাদ জানাই। সামনে চাঁদের হাট গুরুদেব আছেন, দিলীপ মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের বর্তমান যিনি পরিচালক এবং প্রাণ পুরুষ। আমি তো প্রদীপ জ্বালাচ্ছিলাম, অনেকগুলো শিখা ছিল। ভারত সেবাশ্রম সংঘের মহারাজকে উপরে ডাকার কারণ আপনাদেরকে বলছি আমি। এই যে বসে আছেন না ভারতবর্ষের মাটিতে, এই যে নিউ টাউনের তালকুটিরে, এই যে বন্দে মাতরম বলছেন, নিজের নিজের বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, কৃষ্টি সংস্কৃতি, কালচার আর খেলাধুলার ক্ষেত্রে অধিকার, দেশের ভিতরে থেকে দেশের বিরুদ্ধে বলছেন, এই সব অধিকার কিন্তু পেয়েছেন ভারতভুক্তি হয়েছে বলে পশ্চিমবঙ্গ। আর এই পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হতো না, কারণ মোহাম্মদ আলী জিন্না তিনি চেয়েছিলেন আমার আনডিভাইডেড বেঙ্গল চাই, ইস্ট পাকিস্তান। দুটো লোক রুখে দিয়েছিল 1947, 4 এপ্রিল থেকে 6 এপ্রিল তারকেশ্বরে সম্মেলন, রেজুলেশন, 1947 20 জুন পশ্চিমবঙ্গ আইনসভায় 58-21 ভোটে ভারতভুক্তির রেজুলেশন পাস। একটা লোকের নাম হলো স্বামী প্রণবানন্দ। আজকে বিশ্বনাথানন্দজি মহারাজ অর্থাৎ দিলীপ মহারাজ, তিনি ভারত সেবাশ্রম সংঘের আন্তর্জাতিক হেডকোয়ার্টার বালিগঞ্জের কর্ণধার, আর সেখানে স্বামী প্রণবানন্দ পূজিত হন, বন্দিত হন, তার বাণীকে নিয়ে অগ্রসর আমরা হই। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে সেদিন স্বামী প্রণবানন্দ না থাকলে কলকাতার নামী বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে কার্টুন আঁকার অধিকার আপনারা পেতেন না। তাই আমি মহারাজকে দিয়েও প্রদীপ প্রজ্বলিত করলাম। এর আগে আমি দুটো কনক্লেভে গেছি, দুটো পপুলার ইলেকট্রনিক্স মিডিয়া, TV9 অলসো ভেরি পপুলার ইলেকট্রনিক্স মিডিয়া। ওখানে আমি
34 বছরের বামফ্রন্টের রাজত্বের কথা বলেছি, 15 বছরের তৃণমূল কংগ্রেসের রাজত্বের কথা বলেছি, মুখ্যমন্ত্রী হয়ে কি দেখলাম উল্লেখ করেছি। আজ আমি আমাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং কি করতে পেরেছি, কি করতে চাই, হিউজ ম্যান্ডেট, স্টেবল গভর্নমেন্ট, স্থিতিশীল সরকার, একটা বড় পার্টির সরকার, যে পার্টির প্রাইমারি মেম্বারের নাম্বার হচ্ছে 15 কোটি, ওয়ার্ল্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, যে পার্টি 21টা প্রদেশে সরকার চালাচ্ছে এবং লং সার্ভিং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি তিনি এই পার্টিকে লিড করছেন। এই পার্টি কোনো ব্যক্তি, কোনো পরিবার কারোর উপর নির্ভর করে চলে না, একটা কালেকটিভ লিডারশিপের উপর চলে। এবং এই পার্টির কাছে আমার এই 6 বছর প্লাস সময়ে আমার যে বাস্তব অভিজ্ঞতা হয়েছে, তাতে এই পার্টি দুটো বিষয় কম্প্রোমাইজ করে না। একটা হলো নেশন ফার্স্ট, রাষ্ট্র প্রথম, আর দ্বিতীয় হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আইডিওলজিক্যাল বিচারধারা, এটাতে কোনো কম্প্রোমাইজ এ পার্টি করে না। ন্যাচারালি 5 বছর যারা তাড়াহুড়া করছেন, অনেক কিছু লিখে ফেলছেন, বলে ফেলছেন, হঠাৎ করে রাস্তায় নেমে পড়ছেন, নামতে না পারলে আবার অন্যভাবে বলছেন, তারা যতই বিচলিত হন, ভারতীয় জনতা পার্টির পরিচালিত 2/3 মেজরিটি নিয়ে আসা এই শক্তিশালী সরকার বিচলিত নয়। অর্জুনের লক্ষ্যভেদের মতো লক্ষ্য মোদের স্থির। ইংরেজিতে কতগুলো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোই হচ্ছে আমাদের মূল শক্তি এবং হাতিয়ার। কমিটমেন্ট, ডেডিকেশন, সিনসিয়ারিটি, ট্রান্সপারেন্সি এবং জিরো টলারেন্স। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সাধারণত বক্তব্য রাখতে গেলে স্পন্টেনিয়াস বলি, এখানেও বলবো। আমি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের একটা ব্রোশিয়ার হাতে নিয়েছি, যাতে এই সরকারের লক্ষ্য, তথ্য আর উদ্দেশ্য একদম স্পষ্টভাবে, যেটা প্রামাণ্য দলিল হিসেবে রাজ্য সরকার গ্রহণ করেছে, সেটা বলতে পারি। স্তম্ভ আমাদের 8: শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, সুশাসন, সশক্তিকরণ, সেবা, সুরক্ষা, সমৃদ্ধি। এই 8টে স্তম্ভের উপরে দাঁড়িয়ে 8 মাসের বাজেট পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী, কৃতি শিক্ষাবিদ, পদ্ম পুরস্কার প্রাপ্ত ডক্টর স্বপন দাশগুপ্ত। 4,38,775.29 কোটি টাকা
গুরুত্বপূর্ণ দপ্তরগুলির বরাদ্দকৃত অর্থ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন 51,836.55 কোটি টাকা, নারী শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ 52,308.50 কোটি টাকা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ 24,753.72 কোটি টাকা, বিদ্যালয় শিক্ষা 44,948.21 কোটি টাকা, উচ্চশিক্ষা 7,168.30 কোটি টাকা, শিল্প বাণিজ্য উদ্যোগ 3,266.59 কোটি টাকা। এই ডাটাটা এই কারণে আপনাদের দিলাম, আমরা 8 মাসের বাজেট করতে পেরেছি, তার কারণ এবারে নির্বাচন ছিল, বিগত সরকার পরাজিত সরকার 4 মাসের ভোট অন অ্যাকাউন্ট করে গিয়েছিলেন। আপনি যদি বলেন যে আমাদের সরকারের সময়ে কি কি করতে হবে, কি কি করতে চাই, তাহলে আমি প্রথম শিক্ষা দিয়ে শুরু করতে চাই। কারণ শিক্ষা এমন একটা বিষয় যেটা মানুষের অন্তর্নিহিত লুক্কায়িত প্রতিভাকে বিকশিত শুধু করে না, একটা মানুষের যে সার্কেল আছে, হিউম্যান রিসোর্স বলা হয়, মানব সম্পদ, তার পরিপূর্ণতাটা আনে কিন্তু শিক্ষা। এই রাজ্যের সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে শিক্ষায়। কালকে একটি আমাদের ইউটিউবার প্রাক্তন সাংবাদিক, দেখবেন 10টা রাজ্যের নাম বেরিয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের কোথাও স্থান নেই। আমি এটা পেয়েই 2 এডুকেশন মিনিস্টার আর এডুকেশনের এসিএসকে জানতে চাইলাম, বলে স্যার এটা 3 বছরের মূল্যায়ন হয়, 3 বছরের আগের মূল্যায়ন। আমরা এখন কোথায়? বলো রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল মিলে আমরা এখন 31 নম্বরে। আল্লাহ কতদিন লাগবে 10-এর মধ্যে আসতে? যত তাড়াহুড়া করুন না কেন 3 বছর লাগবে। হায়ার এডুকেশন মিনিস্টার আমাকে বললেন যে এক একটা ইউনিভার্সিটি হরিয়ানা, ইউপি, মহারাষ্ট্রের মতো বানাতে গেলে মিনিমাম 250 কোটি টাকা করে ইনফ্রাস্ট্রাকচার, লাইব্রেরি, ল্যাবরেটরি তৈরি করার জন্য লাগবে। এতদিন কি হলো? কিছুই হলো না স্যার। তাহলে অন্তত 8টাকে টার্গেট করুন। রাজ্যটাকে তো এগোতে দিতে হবে। আপনি জানেন এই রাজ্যে টোটাল প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল মিলে সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 80,375টি। আপনি ভাবতে পারেন স্বাধীনতার 80 বছর পরে এর মধ্যে 19,000 বিদ্যালয় আলো নেই, পাখা নেই, শৌচাগার নেই, মিড ডে মিলের কিচেন নেই। 19,000। এই জায়গা থেকে এই রাজ্যকে বের করে আনতে হবে। আমরা কি করেছি?
আমরা এনইপিতে যুক্ত হয়ে গেছি, ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি। এডুকেশন কনকারেন্ট লিস্টে রয়েছে, যৌথ দায়িত্বে। আমি সরকারি অর্থ, ভারত সরকারের অর্থ এবং যত প্রফিট মেকিং পিএসইউ এসটিইউ আছে সবাইকে বলেছি যে সব স্কুলে এবং আইসিডিএস সেন্টারে প্রথমে যেটা করতে হবে, ভালো ইউরিনাল, পরিশ্রুত পানীয় জল, অ্যাকোয়াগার্ড, ভালো কিচেন, গ্যাসযুক্ত, সোলার আলো, যাতে ইলেকট্রিকের বিল দিতে না হয়। সব বিদ্যালয়ে এসি তো করতে পারবো না, অনেক টাকা লাগবে। পারবো, সময় লাগবে। অন্তত পাখাটা দিন বাচ্চাদের জন্য। 3 বছর কম্পোজিট গ্র্যান্ট দেয়নি। কম্পোজিট গ্র্যান্ট খুব সামান্য টাকা, বছরে 50,000 1 লাখ টাকা হয়তো পার স্কুলের ভাগে পড়ে। ওইটা দিয়ে চক ডাস্টার কেনা হয়, ওয়াটার পট কেনা হয়, বাথরুমে যাওয়ার বালতি মগ কেনা হয়, বর্ষার সময় কার্বলিক অ্যাসিড কিনে ছড়ানো হয়, বাথরুমটা পরিষ্কার রাখার জন্য ব্লিচিং ফিনাইল কেনা হয়। লাস্ট 3 ইয়ার্স আগের সরকার এইটুকু টাকাও দেয়নি। আমি প্রথম এই কাজটা করেছি, ট্রান্সফার করে দিয়েছি সব স্কুলে কম্পোজিট গ্র্যান্ট। ব্যাকলগ দিতে পারিনি, ইটস এ ভেরি মিনিমাম। আপনি অবাক হয়ে যাবেন, 6 টাকা 78 পয়সা মিড ডে মিলের জন্য বরাদ্দ প্রাইমারিতে, আর উপরের দিকে আপার প্রাইমারি আর হাই স্কুলে বরাদ্দ 10 টাকা। যাদের বেশি পুষ্টি দেওয়া দরকার, যাদের আরো ভালো ডাল, পনির, ডিম, যা যা প্রোটিনে থাকে দেওয়া দরকার, তাদেরটাই সবচেয়ে কম। আমরা তাদেরটাও 10 টাকা করে দিয়েছি, 3 টাকা 22 পয়সা আমাদের খাত থেকে দিয়ে। খুব ছোট ছোট কাজ। এখানে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছেন যারা 1 লাখ কোটি, 50,000 কোটি, 10,000 কোটি টাকার ইনভেস্টমেন্টের গল্প শুনতে চান। এখানে আসার আগে আমি বড় ডাটা সেন্টার উদ্বোধন করে এসেছি, এলটিএম এর 7,78,000 স্কোয়ার ফিটের। এলএনটি গ্রুপ এখানে আজকে ডেডিকেট করলো, কারণ সব ভালো ছেলেরা তো চলে গেছে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, ফেরাতে হবে তো। ওইখানে দাঁড়িয়ে বললেন আরো 10 একর জমি দিন তো, ডাটা সেন্টার করব। আমি হিটকোর এমডিকে বললাম দিয়ে দিন তো 1 মাসের মধ্যে 10 একর জমি। তাই এগুলো তো হবে, কিন্তু মিনিমাম গার্লস স্কুলগুলোতে স্যানিটারি ভেন্ডিং মেশিন লাগাতে বলেছি। গ্রামীণ এলাকায় কি অবস্থাতে আছে বিদ্যালয়গুলো, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আজকে সকালবেলা এডুকেশন মিনিস্টার স্কুল আমাকে বলছিলেন স্কুল ড্রেস নির্দিষ্ট কয়েকজনই টেন্ডারে পার্টিসিপেট করবে এমন নাকি নিয়ম আগের সরকার করে রেখেছে, অর্থাৎ এমপ্যানেলমেন্ট। বলছেন এতে স্কুলের ড্রেসের কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে। আমি নিজে দেখেছি, 3 বার ধোয়ার পরে ও জামা প্যান্ট বাচ্চারা পরে না, পরার মতো অবস্থায় থাকে না।
আমি বললাম খুলে দেন বাঁধন, সবাই পার্টিসিপেট করবে, যে ভালো দেবে তাকেই দিয়ে দেন নিয়ম মেনে। এই তো পশ্চিমবঙ্গের অবস্থা, আপনি শুনলে খুশি হবেন। কি কি করেছি? প্রার্থনাতে পূর্ণাঙ্গ বন্দে মাতরম। স্বাধীনতার ৮০ বছর পেরিয়ে গেছে, স্বাধীনতা সংগ্রামীরা কজন বেঁচে আছে আমার জানা নেই, কিন্তু বন্দে মাতরম ঋষি বঙ্কিমচন্দ্র করেছিলেন জাগরণের মন্ত্র, একাত্মতার মন্ত্র, দেশপ্রেমের মন্ত্র। আপনি যদি স্কুলের প্রার্থনাতেই বন্দে মাতরম, পূর্ণাঙ্গ বন্দে মাতরম, দুর্গা দশপ্রহরণ ধারিণী, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, ধরণিং ভরণিং মাতরম, আপনি যদি না শেখান তাহলে এই টুকরে টুকরে গ্যাং, দিমাগি নকশাল, যারা ভোট এলে বলে ভোট দিতে যাবেন না, বলে সংবিধান মানি না। আমি লড়েছি জঙ্গলমহলে, রাস্তাতে। আমি এসিতে থাকা লোক নই। কিষেনজির কথা ছিল গোমতী থেকে গোদাবরী আমরা লাল দেশ করব। কতবার ভারতবর্ষ টুকরো টুকরো হবে। বন্দে মাতরমের পূর্ণাঙ্গ গাইতে অনেকেই পারবেন না, কিন্তু আমাদের বাচ্চাদের পড়ানো হয়েছে বাবার হলো আবার জ্বর, সারলো ঔষধে। মানে বাবর, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, হুমায়ুন আর ঔরঙ্গজেব, এরা কেউ ভারতীয় ছিল না, এরা হানাদার ছিল। ব্রিটিশরা লুট করেছে, তার আগে এরা লুট করেছে। একটাই কাজ ছিল, মন্দির ধ্বংস করো, ধর্ম পরিবর্তন করো, মা বোনেদের তুলে নিয়ে চলে যাও। তাই শিক্ষা ব্যবস্থায় দেশপ্রেম, সাংস্কৃতিক বোধ, আধুনিক শিক্ষার সঙ্গে দরকার আছে। তাই বন্দে মাতরম গাওয়া প্রার্থনাতে বাধ্যতামূলক। ফল কি? 2025 6 মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, 3 মাস ভর্তি বন্ধ। কারণ কি? ওবিসি জট। প্রাইভেট ইউনিভার্সিটি ইনস্টিটিউশনে ভর্তি চলছে, সরকারে ভর্তি বন্ধ। আর আমরা যেদিন উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে 3 দিনের মধ্যে ভর্তি চালু করে দিয়েছি। সেই কারণে এবারে উচ্চ মাধ্যমিকে গ্রস এনরোলমেন্ট 68% বেড়ে গেছে। দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট। খুব ছোট্ট সময়। আমি সব জায়গায় বলেছি 100 দিনের পরীক্ষা হয় না। এমনি জানুয়ারিতে শিক্ষাবর্ষ শুরু হলে ডিসেম্বরে পরীক্ষা হয়। তাই পরীক্ষায় নিশ্চয়ই বসবো। হেলথ সেক্টরে চলুন। কেন আয়ুষ্মান ভারত বন্ধ থাকবে? আয়ুষ্মান নামের সঙ্গে ব্যক্তি নরেন্দ্র মোদীজি বা বিজেপির কি সম্পর্ক আছে আপনি বলুন? কোন সম্পর্ক আছে? আপনি বললেন যে না না, আয়ুষ্মান ভারত
সকলে পেতে পারে না, কেবলমাত্র সামান্য কিছু লোক পেতে পারে, একেবারে যারা ফাইন্যান্সিয়ালি উইক এবং পুয়ার অফ দি পুয়ারেস্ট পিপল। আগে সরকার বলেছিল, পলিটিক্যালি নয়, একটা চিফ মিনিস্টার যখন বলবেন হি অর সি ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ অফ দি স্টেট, তার কথাটা ধরে নিতে হবে তিনি খুব রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলছেন। আপনি স্বাস্থ্যসাথী চালু করলেন, তাতে বলে দিলেন এই এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না। পশ্চিমবঙ্গের বাইরে কোনো হসপিটালে স্বাস্থ্যসাথী চলতো না। হ্যাঁ, চালু করেছিলেন 2 মাসের জন্য সিএমসি ভেলোর, 58 কোটি টাকা বিল পাঠিয়ে দিয়েছে সিএমসি ভেলোর। 58 কোটি টাকার বিল দেখে, আগে তো একটাই পোস্ট ছিল, বাকি সব ল্যাম্প পোস্ট, বললো তাহলে বন্ধ করে দাও, সিএমসি ভেলোরও বন্ধ হয়ে গেল। এদল ওদল সব রাজ্যে চালু করে দিয়েছিল আয়ুষ্মান ভারত, 3টে রাজ্যে চালু করেনি। পাবলিক খুব সহ্য শক্তি আছে, জনতা জনার্দন আপনাকে অ্যালাউ করে, দেখে। আর পশ্চিমবঙ্গে তো যাকে আনে তাকে মিনিমাম 3-4 বার না রেখে, টেস্ট না করে আপনি যতই বলুন চেঞ্জ করে না, খুব টাইম দেয়। বাঙালির সহ্য শক্তি সবচেয়ে বেশি। 3টে রাজ্যে বলেছিল নো নো নো, ওসব নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারত টারত চলবে না। কারা? ফার্স্ট হচ্ছে দিল্লি। 2024-এর লোকসভা ভোটের আগে 2023 নভেম্বর মাসে ভোট হয়েছিল দিল্লিতে। পিপল রিজেক্টেড, বলে আয়ুষ্মান ভারত চালু করনি, তোমাকেই পাল্টে দিলাম। সেকেন্ড স্টেটের নাম হচ্ছে উড়িষ্যা। 2024-এ লোকসভা নির্বাচনের সঙ্গে উড়িষ্যা এবং অন্ধ্রে ভোট হয়েছিল। প্রভু জগন্নাথ দেবের মাটি, উৎকলের মাটি। উড়িষ্যাও নবীন বাবুকে বলল তুমি আয়ুষ্মান ভারত চালু করনি, তাই তোমাকেও বদলে দিলাম। ভারতবর্ষে একটা রাজ্য বাকি ছিল পশ্চিমবঙ্গ, সেটাও আপনারা পাল্টে দিয়েছেন। 2026-এর 4 মে ফল পেয়েছে। ডেভেলপমেন্টে পলিটিক্স, ডেভেলপমেন্টে সেন্ট্রাল স্টেট রিলেশন, কখনোই এই জায়গায় নিয়ে যাওয়া উচিত নয়। 34 বছর লেফটের সময় আমি এমএলএ ছিলাম, কাউন্সিলর ছিলাম। বন্যা হলো কেন, কেন্দ্রীয় সরকার জবাব দাও। খরা হলো কেন, কেন্দ্রীয় সরকার জবাব দাও। এই করতে করতে আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছি। সোমনাথ চ্যাটার্জির মতো শিক্ষিত লোক কমিউনিস্টদের অ্যান্টি সেন্ট্রাল গভর্নমেন্ট পলিসির এগেনস্টে গিয়ে সিপিএম থেকে সাসপেন্ড হয়েছেন। সাফার করেছে বেঙ্গল। আর 15 বছর, প্রথম 1 বছর সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে ছিল 2012। আমি ছিলাম তো ওদের ভিতরে। কেন বেরিয়ে এলো সরকার থেকে জানেন? অনলি রিজন দীনেশ ত্রিবেদী, যিনি এখন অ্যাম্বাসেডর বাংলাদেশের, ভারতের রাজদূত। তিনি ভারতবর্ষের রেলের জন্য অনেকগুলো ঘোষণা করেছিলেন, পারমিশন নেননি।
তাই এমন ইতিহাস পাবেন না যে রেলমন্ত্রীর বাজেট করেছেন, বাজেট পাস হওয়ার আগে রেলমন্ত্রী চেঞ্জ হয়েছে, ভারতবর্ষের ইতিহাসে নেই। মুকুল রায়কে করে দিয়েছিলেন কয়েকদিনের জন্য। রেল বাজেট পেশ করেছেন দীনেশ ত্রিবেদী, আর রেল বাজেটে রিপ্লাইয়ের উত্তর দিয়েছেন মুকুল রায়। 12 সালে বেরিয়ে এলেন কেন্দ্র সরকারের থেকে। আসার পরে সমস্ত সিদ্ধান্তই বিরোধিতা, এর জন্যই আয়ুষ্মান ভারত আজকে চালু হয়নি, আমরা চালু করে দিয়েছি। আমরা জাতীয় হেলথ স্কিমে যুক্ত হয়ে গেছি। কি কি সুবিধা পশ্চিমবঙ্গের লোক পাবে? 6.5 কোটি আয়ুষ্মান ভারত পেয়েছে, আরো 2 কোটি এমন লোককে আমরা পেয়েছিলাম যারা আয়ুষ্মান ভারত পেত না, তাদেরকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে যুক্ত করে দিয়েছি। তফাৎ কি স্বাস্থ্য সাথীর সঙ্গে? 1700 প্রাইভেট এবং গভর্নমেন্ট হসপিটালে এই বেনিফিট ছিল উইথিন দ্য স্টেট। রাজ্যে 1900 সরকারি এবং বেসরকারি হসপিটালে এই সুযোগ পাবেন, আর গোটা ভারতবর্ষের সরকারি এবং বেসরকারি মিলে 38,000 স্বাস্থ্য কেন্দ্রে আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা সমানভাবে পাবেন। আপনি যদি বলেন এই সময়কালে আপনারা কি কি করেছেন, আমরা কেন্দ্রের সব স্কিমে ঢুকে পড়েছি। শুধু এনইপি নয়, শুধু মডার্ন স্মার্ট স্কুল করার জন্য পিএম3 নয়, শুধু উষা প্রকল্পে নয়, এডুকেশনে আমরা আয়ুষ্মান ভারতে শুধু নয়, আমরা জল জীবন মিশন, প্রধানমন্ত্রী সূর্য ঘর, প্রধানমন্ত্রী আবাস, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং যত আপনার স্কিল ট্রেনিং থেকে শুরু করে প্রধানমন্ত্রী মুদ্রা, পিএমইজিপি, বিশ্বকর্মা, সব স্কিমে আমরা যুক্ত হয়েছি। বিশ্বকর্মা মানে কি? হাতের কাজ যারা করে, কারিগর। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ তাঁতি রয়েছে, উইভার্স। পশ্চিমবঙ্গে ভোকাল ফর লোকাল, এক একটা জেলায় যাবেন, কোথাও সোলার মানে শোলের জিনিস, কোথাও ঝিনুক, কোথাও কাঁসা, কোথাও কাঠ, কোথাও লোহা, কোথাও মাদুর, কোথাও তাঁত, কোথাও রেশম। কি নেই এই রাজ্যে? আপনি বিশ্বকর্মা আটকে রাখবেন কেন? হয় দেবদেবীর নাম বলে। এই মানসিকতা তো কোনো অন্য ধর্মে বিশ্বাস করা লোকেদের ছিল না আগে। সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলিরা হিন্দু ধর্ম মতে দিত, কিন্তু হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন সবাই মিলে বিদ্যার দেবী হিসেবে তাকে আমরা পশ্চিমবাংলায় গ্রহণ করতাম। বিদ্যার দেবী। আমি ধর্মীয় প্রথা নাই বা মানলাম, কিন্তু উৎসব হতো বিদ্যালয়ে বিদ্যালয়ে। আপনি বদলে দিলেন, আপনি বললেন যে না, সরস্বতী মানে কেবলমাত্র হিন্দুদের দেবী, কেবলমাত্র হিন্দুরাই এই পুজো করতে পারে। ফল কি হলো? মুর্শিদাবাদ জেলায় উলবেড়িয়ায়
বিদ্যালয়গুলোতে যেখানে মুসলিম ছাত্রছাত্রী বেশি, সেখানে মাস্টারমশাইদের গিয়ে বলা হলো সরস্বতী পুজো বন্ধ করুন। এগুলো আগে ছিল না বাংলাতে। আমরা বিভাজন করি না, আপনারাই বিভাজনের রাজনীতি করেছেন। তাই হরিণঘাটার নগর উখড়ায় আপনার বিগত সরকারের একজন নেতা আল আমিন মণ্ডল, তিনি নগর উখড়ায় গিয়ে হেডমাস্টারকে বলেন 17টা হিন্দু বাচ্চা পড়ে, কেন আপনি এখানে সরস্বতী পুজো করবেন? তা আমাদের এলাকা। যোগমায়া দেবী কলেজের স্টুডেন্টকে হাইকোর্টে গিয়ে সরস্বতী পুজোর পারমিশন নিতে হয়। বিশ্বকর্মা পুজো তো নিশ্চয়ই পুষ্পাঞ্জলি, মাথায় চন্দন লাগিয়ে হিন্দু শাস্ত্র মতেই মন্ত্র উচ্চারণ করে। কিন্তু পশ্চিমবাংলায় বিশ্বকর্মা পুজো ছিল সৃষ্টির দেবতা, কর্মের দেবতা। পুজোতে হয়তো অন্য ধর্মের লোকেরা অংশ নিতেন না, ভোগ খাওয়া থেকে আনন্দ উৎসব সবকিছুতে সবাই, শ্রমিকরা, কর্মচারীরা, কারিগররা সবাই যুক্ত হতো। আপনি বললেন না, গোটা দেশ বিশ্বকর্মা চালু করেছে, আমি এখানে চালু করতে দেব না। এখন আমরা বিশ্বকর্মা চালু করেছি। সবাইকে চাকরি দিতে পারবেন? সরকারি চাকরি কোনো সরকারি পারে না। তাহলে কর্মসংস্থানের বিকল্প রাস্তা আপনাকে দেখতে হবে। বিকল্প রাস্তা কিভাবে হতে পারে? পুঁজি নেই, শিল্পপতি হবে না। ব্যবসা করতে চায়, 30, 40, 50 হাজার টাকা বেতনে সন্তুষ্ট নয়, অনেক বড় স্বপ্ন দেখে যে মাসে 10 লাখ টাকা রোজগার করব ব্যবসা করে। এমনও তো লক্ষ লক্ষ যুবক যুবতী রয়েছে, পড়াশোনা করা, চাকরি করব না, লিমিটেড বেতন দেবে। গ্রুপ ডি হলে 30,000, ক্লার্ক হলে শুরুতে 50,000, প্রাইমারি টিচার হলে শুরুতে 40,000, তাও নেই মনে, আরো কম পাই। হাই স্কুলে হলে 70,000, WBCS হলে শুরুতে 1 লাখ। এর থেকে বেশি বেতন পাওয়া যায় না। আপনি ব্যবসা করার জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আটকে রাখবেন? নো, যাব না। প্রধানমন্ত্রীর নাম কেন লেখা? পিএমইজিপি করব না, সাবসিডি লোন। ব্যাংকার্সরা বসে আছে, সব ব্যাংকার্সরা, প্রাইভেট ব্যাংক এবং ন্যাশনালাইজ ব্যাংক অল আর রেডি, যে আমরা লোন দিতে চাই, নিতে তো কেউ আসছে না। এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে। সরকারি কর্মসংস্থান কিভাবে পলিউটেড করেছেন? স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি স্কুল বোর্ড, তার রিক্রুটমেন্ট অথরিটির নাম কি? মানিক ভট্টাচার্য। হু ইজ হি? হি ইজ ইলেক্টেড MLA from Palasipada, Nodia. He is classmate of the ex-chief minister. উনি রিক্রুটমেন্ট করবেন প্রাথমিক শিক্ষকদের। আগে জেলায় জেলায় হতো, কেন্দ্রীয়ভাবে হবে, সেন্ট্রালি হবে, এক জায়গায় হবে। ডাক্তারদের হেলথ রিক্রুটমেন্ট কমিটি, তার মেম্বারকে রানাঘাটের ex-MP তাপস মণ্ডল। He belongs to Trinamool Congress, party leader. Public Service Commission, autonomous body, name of the member, Mriganko Mahato. Who is he? He was the MP from Purulia, TMC. তা পলিউটেড হবে না? অন্য কিছু তো সুযোগ নেই, পলিউটেড তো হবেই। 5 নাম্বার ছিল মৌখিকে, আপনি করে দিয়েছেন 15।
অ্যাপয়েন্টমেন্ট লেটার যেত, ওয়েবসাইটে স্কোর দেওয়া হতো, রিটিনে কত, একাডেমিকে কত, ভাইভাতে কত, 100 পয়েন্ট রোস্টার মেনটেন হতো, বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে। এসটিদের জন্য 6%, এসসিদের জন্য 22%, ওবিসিদের জন্য 7%, আপার কাস্ট বাট ইকোনমিক্যালি উইক তাদের জন্য ইডাব্লিউএস, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এক্স সার্ভিসম্যান, এক্স এনুমারেটর। করোনা, কোভিড, লকডাউন, আপনি বিকাশ ভবন থেকে মেসেজে নিয়োগ করছেন, বলছেন জয়েন, প্লিজ জয়েন, হোয়াটসঅ্যাপ মেসেজ আপনার নর্মাল মেসেজে। আর আমরা কি করেছি? স্কুল সার্ভিস কমিশন, নেম অফ দি চেয়ারম্যান, চিফ সেক্রেটারি র্যাঙ্কের আইএস অফিসার মিস্টার দুষণ নারিয়ালা, এসএসসির 4 মেম্বার, 3 ফ্রম রামকৃষ্ণ মঠ মিশন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, 1 ফ্রম আইআইএম। এই গেরুয়া বসন যারা পরে আছেন, মুন্ডিত মস্তক, এরা সন্ন্যাসী, এরা গৃহস্থ নন, এদের ব্যাগেজ নেই, এদের পিছুটান নেই। আজকে এই সরকার এসএসসিতে যাদের মেম্বার করেছে, এইটা দেখার পরে অন্তত ইন্টেলেকচুয়ালি হন আর সকল ইন্টেলেকচুয়ালি হন, বুদ্ধিজীবী হন আর ভাতাজীবী হন। আপনাদের তো আর অন্য কিছু বলার সুযোগ নেই, প্রশংসা তো করবেন না, করার দরকারও নেই। উই আর নট ওরিড। আমরা জানি উই গট 2.92 লাখ ভোট, উই স্কোর 46%। যে কোনো নির্বাচন হবে, বোমাগুলির আওয়াজ পাবেন না। ফলতা উপনির্বাচন ছিল পুলিশ মন্ত্রীর প্রথম পরীক্ষা, সারাদিন টিভি খুলে কোথাও পাননি। যারা যাদবপুর নিয়ে হেডলাইন করছেন গেরুয়া তাণ্ডব, তারাও খুঁজে পাননি। আপনি বলুন তো, গেরুয়া তাণ্ডব এটা লেখা যায়? আরে লিখুন বিজেপির তাণ্ডব, যদি করে থাকে। লিখুন এবিভিপির তাণ্ডব, যদি করে থাকে। লিখুন শুভেন্দু বাহিনীর তাণ্ডব, যদি করে থাকে। উত্তর আমরা দেব? আপনি লিখছেন কাগজে গেরুয়া তাণ্ডব, গেরুয়ার মানে জানেন ওই সংবাদপত্র, ওই গোষ্ঠী? আরে ওটা স্বামী বিবেকানন্দের গায়ে ছিল, ওটা প্রভু শ্রী চৈতন্য দেবের গায়ে ছিল, ওটা স্বামী প্রণবানন্দের গায়ে ছিল। সমস্ত শুভ কাজে ওটা লাগে। সব মন্দিরের মাথায় ওই ধ্বজটাই থাকে। ওটাই আমাদের শৌর্য, ওটাই আমাদের গর্ব, ওটা ত্যাগ, কৃচ্ছ সাধন, সংযম ব্রতের প্রতীক, ওটা কোনো দলের প্রতীক নয়। আপনারা লিখে দিলেন, উত্তর পেয়ে যাবেন, আপনারা কিচ্ছু করতে পারবেন না। আপনার নির্বাচনের আগে আপনাদের ভাড়া করা বিশ্লেষকরা বলেছিল, আরে বিজেপি ওটা তো হিন্দুদের পার্টি। পশ্চিমবঙ্গে হিন্দু আছে সরকারিভাবে 2011 সেন্সাস অনুযায়ী 72%, 2011, আর বেসরকারিভাবে 65% হিন্দু আছে। 294টা আসন, 294-এর মধ্যে 150টা আসন হিন্দু ডমিনেটেড। 150 লড়ে কেউ 148 পেতে পারে? কখনোই না, 110-12টা পাবে।
আপনারা দেখতে থাকুন। আমরা 208 পেয়েছি, আমি একটা ছেড়েছি বলে বরুণবাবু বললেন 207, জিতেছি 208-এ। দেখতে থাকুন, দেখবেন কিভাবে কাজ আমরা করি। প্রত্যাশা পূরণ করব, আর রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারতীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। আপনি বলবেন গুজরাট হতে দেব না। গুজরাটের বাজেট জানেন? এক্সেস বাজেট। গুজরাটে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ জানেন? লেফট আর তৃণমূল মিলে 49 বছরে এয়ারপোর্ট বানিয়েছেন। গুজরাটে শুধু ডোমেস্টিক এয়ারপোর্ট আছে কত জানেন? 25টা। একটা কলকাতা পোর্ট ব্রিটিশরা করেছিল, সুতানুটি, গোবিন্দপুর, কলকাতা। নগর প্রথম এখানে লাগিয়েছিল ব্যবসা করবে বলে, তখন কলকাতা ছিল দেশের ক্যাপিটাল। আর পরে আমার গুরুদেব প্রয়াত সতীশ সামন্ত, প্রয়াত সুশীল লাড়া, প্রয়াত অজয় মুখার্জি, প্রয়াত রজনী প্রামাণিক, প্রয়াত কুমার জানা, প্রয়াত বিরাজ মোহন দাস, তারা বিজু পট্টনায়কের সঙ্গে লড়াই করে নেহরুজির কাছ থেকে হলদিয়া কাড়ে নিয়ে এসেছিল পোর্ট। তারপরে নো পোর্ট। আপনি জানেন কতগুলো সি পোর্ট, ডোমেস্টিক পোর্ট রয়েছে গুজরাটে? 52। এই ছোট্ট রাজ্য ঝাড়খণ্ডে যান, কতগুলো এয়ারপোর্ট আছে। ধানবাদে আছে, জামশেদপুরে আছে, দেওঘরে এয়ারপোর্ট হয়ে গেছে। উড়িষ্যাতে যান, সম্বলপুর থেকে, ঝাড়সুগদা থেকে, দেখবেন সব জায়গায় এয়ারপোর্ট হয়ে গেছে, সিপোর্ট হয়ে গেছে। নো সিপোর্ট। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চিঠি দিলেন যে ভাঙড়ের জমিটা পছন্দ হয়েছে, আরেকটা এয়ারপোর্ট করব, কলকাতা ইজ নাও ভেরি আপনার অত্যন্ত কনজাস্টেড হয়ে গেছে, নতুন এয়ারপোর্ট করতে চাই। সঙ্গে সঙ্গে 2017-তে লিখে দিল নো ল্যান্ড, দেব না, দেব না জমি। আমরা দিয়েছি কল্যাণীতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট, দেখবেন আপনি। আমি জেতার পরে গৌতম আদানি ফোন করেছিলেন আমাকে, তারপরের দিন বললেন যে কালকে 10 লাখ টাকার মিষ্টি বিতরণ করেছি। জেতার আনন্দ, এটা আপনাদের জয় নয়। উইথ দ্য প্রাউড ইন্ডিয়ান উই আর নাও রিলিভড। দেশ বেঁচে গেল। আমি বললাম আপনি আসুন, বললো হ্যাঁ যাচ্ছি। কয়েকদিনের মধ্যে ছেলেকে পাঠিয়ে দিলেন, করুণা দানি, হি ইজ অলসো এমডি অফ দিস কোম্পানি। করুণা দানির সঙ্গে আমার ডিসকাশন হলো। করুণা দানি বলল আপনি কল্যাণীতে করুন, টেন্ডার করলে আমরাও পার্টিসিপেট করব। ওরা অনেক এয়ারপোর্ট চালাচ্ছে, বলে আমরা টেক আপ করে নেব, আপনি করুন। আমরা জমি ইয়ারমার্ক করে নিয়েছি। আমি ওকে বললাম তুমি জমি নিয়ে রেখেছ নিউ টাউনে, বলা ইনসেন্টিভিয়াস তো দিতে পারবেন না। আমি যদি ওখানে ইন্ডাস্ট্রি লাগাই 30,000 কোটি টাকা ইনসেন্টিভিয়াস, আপনার আগের সরকার তো ইনসেন্টিভিয়াস টার্মটাই তুলে দিয়ে চলে গেছে। বলল আমি আমার দাদা ভাইয়ের নামে একটা ভালো ইন্টারন্যাশনাল মানের হসপিটাল বানাতে চাই। আমরা গরিবের কি লাভ, তুমি তো কমার্শিয়ালি করবে। বলে আমি আপনাকে লিখে দিয়ে যাচ্ছি 1000 বেড থাকবে, গরিব টাকা নেব না, আর 1000 আমি কমার্শিয়াল ইউজ করব। 24 সেপ্টেম্বর ভূমি পূজন হবে, আমি লিখে দিয়েছি, ও লিখে দিয়েছে আমাকে। আমি বললাম তোমার পোর্ট কি হলো? আগে সিএম বলতেন তাজপুর পোর্ট, 10 বছর ধরে বলেছে। 8টা বিজিবিএস এ মেন টপিক ছিল তাজপুর পোর্ট, সিলিকন ভ্যালি, এসব আমি দেখেছি, শুনেছি। কিছুদিন আমিও ওনার সঙ্গে কাজ করেছি। বলছে তাজপুর পোর্ট কি করে হবে, গভর্নমেন্টের কাছে ল্যান্ড আছে। আমি বললাম না। বললো পোর্ট করতে গেলে
রেল এবং এনএইচ কানেক্টিভিটি লাগে, আমরা ইয়েস। পোর্ট করতে গেলে ওয়ার হাউস বানাতে হয়, আমি বললাম ইয়েস। তাহলে কি হবে, তাজপুর হবে না? বললো না, আমরা তো এক্সিট করে গেছি, ওটা ক্লোজ চ্যাপ্টার। তাহলে অল্টারনেট কি? বলো অল্টারনেট আছে, আমরা সার্ভে করেছি, আমরা গুগল সার্ভে করেছি আমাদের লোক লাগিয়ে। আপনি 10 কিলোমিটার শিফট করে দেন দাদন পাত্র বাড়ে, ওখানেও ড্রাফট আছে, 18 মিটার ড্রাফট আছে সমুদ্রে। ওই ঠিক দাদন পাত্র বাড়ে সল্টের পুরনো যে সল্টের জমি ছিল, ওটা আপনাদের হাতে আছে, ওরা স্টাডি করে এসছে, 1700 একর জমি। আপনি দাদন পাত্র বাড়ে করে দেন, 1700 একর জমি যে পাবে, আপনি টেন্ডার করবেন, আমরা পার্টিসিপেট করব। আমরা যদি পাই, আমরা ওখানে আমরা পার্টিসিপেট করব টেন্ডারে, 1700 একর জমি দিয়ে দিবেন, ওটাই হবে আইডিয়াল প্লেস। আমরা আপনার পোর্টেও পার্টিসিপেট করব। আমরা দাদন পাত্র বাড়ে শিফট করে দিয়েছি, ভিশন থাকবে। উড়ান স্কিমে যাব না, আমরা 4টে এয়ারপোর্ট উড়ান স্কিমে চলে গেছি। গতি, কোচবিহার, মালদা, বালুরঘাট, পুরুলিয়া, বাগডোগরা এয়ারপোর্ট এক্সপানশন। এই ছোট্ট ছোট্ট জমি চেয়েছিল, আর্মি এনওসি দিয়েছে হাসিমারা, বলছে ল্যান্ড আছে ফরেস্টের, 25 একর জমি দিন, বলছে নো দেব না, আমি দিয়ে দিয়েছি। কলাইকুন্ডা 37 একর জমি চাই, আগের গভর্নমেন্টের নো, আমরা দিয়ে দিয়েছি। আপনি ভাবতে পারেন এয়ারপোর্টের ভিতরে একটা ধর্মীয় প্রেয়ারের জায়গা, আমি নাম বলবো না, আই এম চিফ মিনিস্টার, আমি কোনো কমিউনিটিকে হার্ট করা আমার কাজ নয়। একটা পার্টিকুলার কমিউনিটির একটা ধর্মীয় জায়গা ছিল এয়ারপোর্টের ভিতরে। আপনি ভাবতে পারেন কত গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট এটা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চীন একদম কাছে। বাংলাদেশের অবস্থা আপনারা জানেন, বাংলাদেশে এখন কার্যত র্যাডিক্যালদের হাতে এবং ব্যান অর্গানাইজেশন যেগুলো আছে এক্সট্রিমিস্ট, তাদের হাতে বাংলাদেশ চলে গেছে। আর আপনি কলকাতায় এয়ারপোর্টকে খুলে রেখেছেন দরজা, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, যাকে খুশি আসছে। আমার রিলিজিয়াস রাইট আমরা আটকে দিয়েছি। একজন বললেন 1 কোটি লোক নিয়ে কালকে যাচ্ছি, আমি বললাম আসুন দেখা হবে। ভেবেছিলেন আগের সরকার আছে, ধমকে দেবেন, আসুন দেখা হবে। দাঁড় করালাম প্যারামিলিটারি, 2000 প্যারামিলিটারি দাঁড়ালো, গাড়ি থেকে নামেনি, দেখে গাড়ি থেকে উঠে পায়াকারে পা। রথযাত্রা হয়েছে পিসফুল, শ্রাবণ মেলা হলো, জয়ন্তী থেকে তারকেশ্বর ধাম আনন্দের সঙ্গে। মহরমের মিছিল যারা করতে চান করতে দিলাম, আটকাইনি। বললাম তরোয়াল আর ডিজে চলবে না, একটাও তরোয়াল দেখা যায়নি, ডিজে বাজেনি। আপনারা ডিজে সাপোর্ট করেন? অস্ত্র বাড়িতে রেখে করলেন, বকরি ঈদ পালন করলেন। বললাম 1950 সালের ক্যাটেল অ্যাক্ট মানতে হবে, সবাই মেনে নিলেন। লুকিয়ে চড়িয়ে কি করেছেন জানি না, আমি তো ছবি পাইনি, দেখতেও পাইনি। পেলে তো আমি আইনগতভাবে যা করার করতাম। মেনে নিয়েছে সকলেই, মানুষ তো অভ্যাসের দাস। সরকার যেমন চালাবে ঠিক তারা তেমন চলবে, সব লাইনে এসে গেছে। কালকে আরেকটা রিলিজিয়াস প্রোগ্রাম ছিল, বিশ্বনবী দিবস। প্রধানমন্ত্রী উইশ করেছেন, আমি উইশ করেছি, চিফ মিনিস্টার সবার। তার 2 দিন আগে এসপিসিপিদের নিয়ে মিটিং করলাম, বলে দিলাম সব মিছিল হবে রেজিস্টার করতে হবে, পারমিশন নিতে হবে, মৌখিক মিছিল হবে না। সবাই পারমিশন নিল, পারমিশন পেল। সরকার কারো ধর্মীয় হস্তক্ষেপ করতে চায় না। বললাম ধর্মীয় পতাকা যত খুশি রাখবেন, নো প্রবলেম,
কেউ ভালোবেসে ভারতের পতাকা নিয়েও বেরোন, মোস্ট ওয়েলকাম। প্যালেস্টাইনের পতাকা কেন? কাকে উস্কাচ্ছেন আপনারা? এই উস্কানি চলবে? গত বছর প্রচুর প্যালেস্টাইনের পতাকা দেখেছেন, কালকে দুটো পতাকা পাওয়া গেছে ইসলামপুরে, মিছিলের মধ্যে থেকে আটকেছি, অ্যারেস্ট করেছি, কেস দিয়েছি। এসব জিনিস পশ্চিমবঙ্গে হবে না। আপনি যাদবপুর নিয়ে মিছিল যত খুশি করুন, ইনকিলাব জিন্দাবাদ বলুন, আজাদি আজাদি বললেই কেস খাবেন। কাশ্মীর মাঙ্গে আজাদি বললেই গ্রেপ্তার করব। আর্টস বিভাগের দেওয়ালে রেড স্যালুট কিষাণজি লিখলে, কিষাণজি একটা নটোরিয়াস খুনি। কিষাণজির হাতে 1000 ভারতীয় খুন হয়েছে, ইনক্লুডিং সিআরপি, ইনক্লুডিং পুলিশ, হেলথ ওয়ার্কার। চলবে না, অত দুর্বল নয় সরকার। কাকে ধমকাচ্ছেন? সব ধমক চমক চলবে না। রাষ্ট্রের ইন্টারেস্টে কোনো কম্প্রোমাইজ হবে না। এটা ঋষি অরবিন্দের মাটি, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মাটি, এই মাটি নেতাজির মাটি। স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন আমাদের আছে। রাষ্ট্রগীত আর জাতীয় সঙ্গীত, ন্যাশনাল সং অ্যান্ড ন্যাশনাল এনথেম আমরা দিয়েছি। ঋষি বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুর। এ সরকার অনেক ভালো ভালো কাজ করবে। অনেকক্ষণ বলে ফেলেছি, চাইলে আরো বলতে পারি, বলবো না, থামাবো এবার। সারাদিন অনেকে বলবেন, সবাই বলুন, সময় দিন। আমরা গঠনমূলক সমালোচনা শুনতে রাজি আছি, আর আমরা অনেক কিছু করে দেখাবো, কিন্তু কোনো ঘটনা ঘটলে তার মূল্যায়ন আমরা করব। দেখুন, এত বড় রাজ্য, সব ক্রিমিনাল শেষ হয়ে গেছে, সব অ্যান্টি ন্যাশনাল মাইন্ডসেট খতম হয়ে গেছে, সব করাপশন ফ্রি হয়ে গেছে। এগুলো তো অতিশয়োক্তি। একটা বিল্ডিং তারাতলাতে ভেঙে পড়লে বিল্ডিং প্ল্যান কেন হয়েছিল, কে দিয়েছিল, কারা করেছিল, তখন তো বলতেই হবে। নিশ্চয়ই আফটার 9th মে আমরা যে ডিসিশন নেব, আমরা যে পলিসি করব, আমরা যে কনস্ট্রাকশন করব, আমরা যে কাজ করব, নিশ্চয়ই উই আর টেকিং ফুল রেসপন্সিবিলিটি। কিন্তু আগে থেকে যে বদ অভ্যাস, পাড়ায় পাড়ায় মদের দোকান, গাঁজার দোকান, মহিলাদের সন্ধ্যার পরে বেরোনো যায় না, কিন্তু একটা সরকার ঘটনা ঘটলে কি করছে এটা আপনাকে দেখতে হবে। আরজি কর ঘটেছিল, কসবা ল কলেজ ঘটেছিল, দুর্গাপুর মেডিকেল কলেজ ঘটেছিল। আপনি কি করেছেন আর কি বলেছেন বাংলার মেয়েরা দেখেছে। আর বারুইপুর ঘটেছিল, পুলিশ মন্ত্রী কি করেছে এটাও পশ্চিমবাংলা দেখেছে। আগেও মাঝেরহাট ব্রিজ চাপা পড়েছিল, টালা ব্রিজ ভেঙেছিল, পোস্তায় ব্রিজ ভেঙে পড়েছিল, একটা লোককেও জ্যান্ত বের করতে পারেননি। আমরা ছিলাম, আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি ছিল, তাই 17 জনকে তারাতলা থেকে ওই লোহা চাঙড়ের মধ্যে জীবন্ত বের করতে পেরেছিলাম। আগুন লাগলো, মারা গেল 10 জন, পাশেই ফায়ার ব্রিগেডের স্টেশন, লম্বা সিঁড়ি আর ল্যাডার লাগিয়ে দিয়েছিলাম, 80টা লোক বেঁচে গেল। নইলে ওই সংখ্যাটা 10 হতো না, ওই সংখ্যাটা 90 হতো, 80 + 10। দিস ইজ গভর্নমেন্ট, একেই গভর্নমেন্ট বলে। বর্ডার খোলা রেখেছেন,
গুজরাটি, বিহারি, উড়িয়া, অসমিয়া, পাঞ্জাবিকে বলবেন বাহারি, আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমানদের বলবেন জামাই। এই জিনিস তো চলবে না, চলবে না এই জিনিস। ট্রাস্ট মি। এই যে জাস্টিস রিটায়ার্ড বিশ্বজিৎ বসু আছেন, এনাকে দায়িত্ব দিয়েছি, চোর ধরো জেল ভরো। ইনি হচ্ছেন ইনস্টিটিউশনাল করাপশন কমিটির হেড, সব পাওয়ার দিয়ে দিয়েছি। সঙ্গে জয়রামনজি সাইড লাইন করে রেখেছিল, অনেস্ট আইপিএস। যত মহিলার উপর অত্যাচার হয়েছে ওই বাম আমলেও, ধানতলা, বানতলা, অনিতা দেওয়ান, কোনোটা ছাড়া হবে না। কমিউনিস্টের বাবুরা নিশ্চিন্তে থাকুন, সব বের করবো আমি, শুধু 15 নয় 34 যুক্ত করে বের করব। রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি দেবীকে দায়িত্ব দিয়েছি, আর তার সঙ্গে অনেস্ট আইপিএস দাবাং মহিলা দময়ন্তী সেনকে দায়িত্ব দিয়েছি। দেখতে থাকুন, এসিবি উঠে গেছিল, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ মুরলীধর শর্মাকে দায়িত্ব দিয়েছি। ডেলি একদম ধরছে খপ করে আর ঝপ করে জেলে পুরছে, প্রত্যেক দিন গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই আমাদের স্লোগান, শিল্পের নতুন গতি, স্বাস্থ্যের নতুন সুরক্ষা, শিক্ষার নতুন দিশা, সুশাসনের নতুন আস্থা, সশক্তিকরণের নতুন সুযোগ, সেবার নতুন নিশ্চয়তা, সুরক্ষার নতুন বিশ্বাস। ভালো থাকবেন। আগামীকাল রাখি পূর্ণিমা লেগে গেছে, কিন্তু কালকে আনুষ্ঠানিক রাখি পূর্ণিমা হবে। এবারে আমরা পশ্চিমবঙ্গ সরকার প্রথমবার, যেমন ওয়ার্ল্ড যোগা ডে আমরা প্রথমবার করেছি, হর ঘর তেরঙ্গা প্রথমবার করেছি, এবারে রাখি পূর্ণিমাকে আমরা দেশপ্রেমের বন্ধন হিসেবে পালন করছি। 4000 কর্মসূচি হবে গোটা পশ্চিমবঙ্গে। আমি সকালবেলা শুরু করব ভবানীপুরের আম্বেদকর কলোনি দিয়ে, একদম সাধারণ মানুষের কাছে যাব, রাখি পরব, তাদেরকে পরাবো। তার কারণ এই বন্ধন আমাদের খুবই প্রয়োজন রয়েছে, দেশপ্রেমের বন্ধন। কারণ দেশ শক্তিশালী থাকলে আপনি আমি সবাই শক্তিশালী থাকব। সময় এসেছে দেশপ্রেমের বন্ধনকে আরো সম্পৃক্ত করার, আরো দৃঢ় করার, আরো শক্তিশালী করার। সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, TV9কে স্যালুট, আমাকে বলার সুযোগ দিয়েছেন এবং অনেক প্রশংসা করে দিয়েছেন। অত প্রশংসা আমার পাওয়ার যোগ্যতা আমি এখনো অর্জন করিনি। প্লিজ ট্রাস্ট মি, ওয়েট অ্যান্ড ওয়াচ। আরও দেখুন, আরও লক্ষ্য করুন, ভালোই হবে, খারাপ কিছু হবে না। গীতাতে বলে গেছে, যা হয়েছে ভালো, যা হচ্ছে ভালো, যা হবে সেটাও ভালো। বসুদেব কুটুম্বকম। সবাই ভালো থাকুন। জয় হিন্দ। আমরা এতক্ষণ ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনছিলাম। আমরা মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়েই বলতে পারি যে আমার 20 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতায় আমরা অনেক দিন বাদে এমন একজন বাংলার মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি আবেগতাড়িত হয়ে বলেছেন যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। এবং প্রদীপ প্রজ্বলনের সময় তিনি আমাদের সেই আলোর পথ দেখানোর কথা বলেছেন। এবং সে কারণে আমরা মঞ্চে দিলীপ মহারাজকে ডেকে নেব। দিলীপ মহারাজের কিছু কথা আমরা আজকে শুনব। তার কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন, যারা আলো দেখান তাদের সে আলোর কথা শুনতে হয়। প্লিজ। আমি সবাইকে অনুরোধ করব যদি একটু আসন গ্রহণ করেন।
মহারাজ আপনি যদি কিছু বলেন। ओम ओम सर्वेषां मंगलं भूयात् सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। আমরা এতক্ষণ বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের বাণী শুনছিলাম, মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। এতক্ষণ এরপর আমার বলার কিছু নেই, কিন্তু এত সুন্দরভাবে তিনি বাংলার কথা উন্নতির কথা বললেন। আপনারা 100 দিনের কথা বলেছেন, তিনি 100 দিনের কাজের কথা বলেছেন এবং মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনেছি। কিন্তু সবচেয়ে আপনাদের একটাই কথা জানাতে চাই, ভারতবর্ষ হচ্ছে ঋষিমুনিদের দেশ, পুণ্যভূমি ভারতভূমি, এবং এখানে অগণিত সাধক তপস্বী মহাপুরুষ এই পুণ্যভূমিকে ভারতভূমিকে এগিয়ে নিয়ে চলেছেন। এবং বাংলার সরস মাটিতেও হাজার হাজার ঋষিমুনি সাধক তপস্বী তাদের তপস্যাতে ত্যাগে এই বাংলাকে সমৃদ্ধ করেছেন। তাদেরই পুত আশীর্বাদ স্বরূপ আজকে আমরা এই মুখ্যমন্ত্রীকে পেয়েছি, যিনি বাংলাকে সেই কোথার পঙ্কল থেকে ওপরে তুলছেন। আমরা মুগ্ধ। তার আদর্শ জীবন আপনারা যদি শুনে অবাক হবেন যে এখনও সেই কীভাবে তিনি বাল্যাবস্থায় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন, একটা বিত্তশালী পরিবারে জন্মগ্রহণ করেও কোনো বিলাসবহুলতায় যাননি। আদর্শ জীবন, বাল্যকাল থেকেই আদর্শ জীবন যাপন করেছেন। কেন? তিনি আমাদের এই যুগের মনীষী স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, শ্রী চৈতন্যদেব, আমাদের ঋষি অরবিন্দ এবং আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপ্লবী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে অনুপ্রাণিত, উদ্বেলিত। এবং আপনারা জানেন তার যে জন্ম আমার মাতঙ্গিনী হাজরা দেশ, শহীদ ক্ষুদিরামের দেশ, এই যত বিপ্লবী আমাদের বিদ্যাসাগর দেশ, এই দেশে তিনি জন্মগ্রহণ করেছেন। তাদের পবিত্র সনিত এখনও তার মধ্যে প্রবাহিত, সেই জন্যে আজও তিনি সে বলিয়ান। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এখনও যে তার পিতৃদেব ভব মাতৃদেব কথা বলি, এখনও রাত্রি 10টা 11টা পর্যন্ত, আমি কিছুদিন আগেও জানতাম যে রাত 10টা 11টা পর্যন্ত এখানে সংগ্রাম করেছেন, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন, গ্রাম থেকে গ্রামান্তর ঘুরেছেন, কিন্তু চলে গেছেন 4 ঘন্টা জার্নি করে সেই মা বাবার কাছে, আবার মার কাছে থেকে আবার তার পরের দিন সকালে চলে এসছেন। এই যে পিতৃভক্তি মাতৃভক্তি, এ তুলনা হয় না। এই তার আশীর্বাদে তিনি বড় হচ্ছে, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা। এই যে আচার্য স্বামী, আমি মনে করি আজ স্বামী প্রণবানন্দজি মহারাজজি বলেছেন ধর্ম কি ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য, তার পূর্ণ প্রতীক তিনি। সংগ্রামময় জীবন, আচার্য স্বামী প্রণবানন্দ বলছেন সংগ্রামী জীবন। তিনি আজীবন সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যার জন্য তাকে আজ কত বড় তিনি মন্ত্রিত্ব ত্যাগ করেও এই পূর্বতন সরকারের 5টা ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন, ত্যাগ করে আবার বিরোধী দলের নেতা হয়ে গেছে, বিরোধী আসনে বসে অন্যায় অত্যাচারের প্রতিবাদ বুক চিতিয়ে লড়েছেন। গ্রাম থেকে গ্রামান্তর নিপীড়িত মানুষ, যেখানে নির্যাতিত মানুষ, তার কাছে ছুটে গেছেন, বুক চিতিয়ে লড়াই করেছেন। তো এটা ভগবান আশীর্বাদ, ঋষি মনীষীর আশীর্বাদ আজ রয়েছে তার ওপর, এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ স্বরূপ তার বিজয় গাথা, বিজয় যাত্রা এগিয়ে চলুক এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাক। আমরা এই প্রার্থনা করছি, সেই ঠাকুরের আশীর্বাদ তার শিরে বর্ষিত হোক, হাজার ঋষিমুনিদের আশীর্বাদ বর্ষিত হোক, তিনি আরও উদ্যম উৎসাহ নিয়ে আমার বাংলাকে এগিয়ে নিয়ে যান। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ মহারাজ, অনেক ধন্যবাদ আপনাদেরও।